তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। বয়স কিন্তু আমগো হইছে। হ্যাঁ, আমার হয়তো 2 দিন বেশি, তো হয়তো 2 দিন কম। জীবন তো চলতেছে, জীবন তো থাইমা নাই। আর কত জীবনটা গুছাই ফেলতে হইব, বিয়ে শাদী করতে হইব, সংসার করতে হইব, গুছাইতে হইব। এই জন্য চিন্তা করছি আমি বিয়ে শাদী করুম। এখন ধর তোরে আমি খুলেই বলি, এই যে সাথী, হ্যাঁ সরি আমি নামটা মুখে নিতে চাই নাই, ফালতু ফাত্রা তুই তো দেখছস আমার জীবনটা চারকার করে ফেলছে। আমি ভাই যেটা চিন্তা করছি কি, ওর যে নষ্টামি, ওর যে ফাত্রামি শেষরামি, হ্যাঁ ভাই ও কার সাথে কি করতেছে না করতেছে আমি এগুলো ভাবতেও চাই না, আমি নিতেও চাই না ভাই। বাদ মানে বাদ, সামনে আগেই তুই। তোর সাথে বলি আমি আসলে মানে আমি একজনকে ভালোবেসে ফেলছি, সেও আমার অনেক ভালোবাসে। তো ভালোবাসে বলতে কি মানে আসলে সে একটু বেশি ভালোবাসে আমারে। তা আমরা বিয়ে করব সিদ্ধান্ত নিচ্ছি। তো বিয়েটা তো একটা পারিবারিক বিষয়। আমার তো তোর সাথে ওঠা বসা চলাফেরা, আমি তোর পরিবারের একজনই মনে করি, এবং তুইও কিন্তু তাই মনে করস। কি আমার কথা হচ্ছে, ওই মেয়েটার তুই যে দেখবি, তার সাথে মিশবি, মেশার পরে তোর যদি মনে হয় যে সে পজিটিভ, তাহলে নেক্সট উইকে বিয়ে করে নিবি। আর তোর যদি মনে হয় যে ভাই নেগেটিভ, বা নগদের মধ্যে বাদ ভাই। ভাই আমার কথাই বাদ। এ ভাই তুই আমার ভাই, তোর সাথে আমার এত বছরের চলাফেরা, এত দিনের চলাফেরা, ও মাত্র আসছে, তুই আমার কাছে আগে রে ভাই। কিন্তু যার যার ডিসিশন তো তার তার কাছে ভাই। ভুল, যার যার ডিসিশন তার তার ঠিক আছে, কিন্তু তারপরও পরামর্শ লাগে। মানুষ যদি এককভাবে সব সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সে ভুল করবে। যাই হোক, অসুবিধা নাই, আগে আমার বিয়েটা হয়ে যাক, তোর বিয়ের বিষয় আমি আর তোর ভাবি মিল্লা দেখবো, ঠিক আছে কিনা? থ্যাংক ইউ ভাই, আমি অনেক খুশি হয়েছি ভাই। খুশি হওয়ার কিছু না, আমার দায়িত্ব। শোন, এখন হচ্ছে আমি ওরে এই জায়গায় আসতে বলছি, বটতলায়। তুই যাবি গিয়া, তুই ওর সাথে আসলে ওর সাথে কথাবার্তা বলবি। তুই আগে ওরা একটু দূর থেকে বাজায় দেখবি যে ঠিকঠাক আছে কিনা। যখন তুই বলবি ভাই গ্রিন সিগন্যাল, তাইলে আমি যাবো। বুঝতে পারছি ভাই? ঠিক আছে ভাই। টাকা আছে তোর কাছে? না ভাই, কোনো টাকা নাই। অসুবিধা নাই, আমি তোর বড় ভাই আছি, তুই কোনো টেনশন করিস না। এই যে ধর 500 টাকা রাখ, মানে আছে না যে বাদাম বোট পুরি ফুচকা যা হয় আর কি, খরচ করার অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে তুই একটু সুন্দর করে অবজারভেশন করবি, কিন্তু আমি একটু সাইডের থেকে একটু ঘুরাই ভাই। যা ভাই। ওকে ভাই। দেখছো পরিবেশটা কি সুন্দর না? হ্যাঁ, ঠিক বলছো, আসলেই পরিবেশটা অনেক সুন্দর। ঢাকার কোলাহল নাই, দূষিত হাওয়া নাই, সকালের রোদ, আসলেই খুবই সুন্দর পরিবেশটা। এই সুন্দর পরিবেশ আমার সুন্দর লাগতেছে না? বলো কি, পরিবেশ যেমন সুন্দর সেরকম তোমারও সুন্দর লাগতেছে। আসলেই আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একটু পরেই এই তোমার না অসুন্দর লাগতে পারে। কেন? দেখা গেল একটু পরে হয়তো আমি এখানে বসে আছি, তুই পাশে নাই। তুমি আছো কোথায়? তুমি আছো জিলাপির দোকানে, ওই পিএস এর সাথে। পিএস তোমাকে সুন্দর করে জিলাপি খাওয়াচ্ছে, আমি তাকায় তাকায় দেখতেছি। তখন তোর পরিবেশটা সুন্দর লাগবে না? আবার তখন কি যে হবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এই যে রাতটা ভইরা আমি পই পই কইরা তোতা পাখির মতো তোমারে বুঝাইলাম যে এই যে আমি যে কাজগুলি করতেছি এগুলির মধ্যে খারাপ কোনো কিছু নাই, সব করতেছি তোমার জন্য, তোমার ভালোর জন্য। তোমারে কেন বুঝাইতে পারি না? সুন্দর রাত্রেবেলা কথা শুনলা, শুইনা মাইনাও নিলা, বুঝাইলাম, বুঝলাও,
টুইঝা টুইঝা সুন্দর মতো দুইজনে বাইর হইলাম, এখন আবার যেই লাউ সেই কদু। হ্যাঁ, এই শোনো, তোমার সারা রাত বইরা আমি তোতা পাখির মতো বুঝাইছি, আবারও বুঝাইতেছি, এই যেসব কাজকর্ম আমি করতেছি এগুলি আমি খারাপ কিছু করতেছি না, এগুলি সব তোমার জন্য করতেছি। আর এই যে আমি যেদিন থেকে তোমার আর আমার বিয়ে ঠিক হইছে সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। এই যেদিন কাজী অফিসে গিয়ে আমি কাজী অফিসে সাইন করছি সেদিন থেকে এই যে আমি মানুষটা আছি না, আমার যা কিছু আছে আমি সব কিছু তোমারে লিখা দিয়ে দিছি। এখানে মানুষে আমারে টাচ করা তো দূরে থাক, আমারে নিয়ে চিন্তা করারও কোনো সুযোগ নাই। এরপরও তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ, বারবার ওই লোকটারে কেন আমাকে মধ্যে টাইনা নিয়ে আসতেছো? আর তুমি হ্যাঁ এই যে এখন এরকম করতেছো, এগুলি করা কি ঠিক? এই যে আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, এখন যে আমার বাপ মার সম্পত্তি আছে বেশিরভাগই তো আমি পাবো, তাই না? এখন আমি পাওয়া মানে কি? আমার থাকা মানেই তো তোমার থাকা। আর তুমি যে অবস্থা শুরু করছো এরকম যদি চলতে থাকে তাহলে এই সম্পত্তি আমি পাবো? হ্যাঁ, এগুলির মধ্যে আরেকজন ভাগ বসাইবো না, তখন কি হইব? ক্ষতিটা কার হইব? আমার হইব। আর আমার ক্ষতি হওয়া মানে কি? তোমার ক্ষতি হওয়া। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আর এই যে আমাকে বিবাহ বার্ষিকী 2 দিন পরে, 14 বছর পূর্তি বিবাহ বার্ষিকী, আর তুমি যদি এরকম করো তাহলে কি আমি বিবাহ বার্ষিকী মন দেয়া করতে পারবো? কও। একটা জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না। মানে আমার বাপ মা ছোটবেলা মরে গেছে গা, আমার এই এতিম রাইখা, সেটা আমি ছোটবেলা মেনে নিছিলাম। কিন্তু তোমার বাপ মারে পায়া আমি খুশি হয়েছিলাম, কিন্তু সেই তোমার বাপ মাও খুব দ্রুত মরে গেল। এটা ঠিক করে নাই, এত দ্রুত তাদের মারা যাওয়া উচিত হয়নি। আচ্ছা, মানুষ কখন মরবো কখন কি করব এইটা কি আমরা জানি? তাকে বয়স হয়েছে, আল্লাহ পাক নিয়ে গেছে, এখন তার জন্য আমরা দোয়া করবো। আচ্ছা, তুমি যে কইলা তোমার বাপ মা মরে গেছে, তোমার বাপ মার সম্পত্তি আমরা পাম, হ্যাঁ পাই, আমরা কিছুদিন ভোগ করলাম, এরপর তো একসময় আমগো মরে যেতেইব। তখন আমরা যখন মরে যাবো তখন এই যে আমগো সম্পত্তি ভোগ করবো কে? এই যে তুমি কইলে না 2 দিন পরে আমগো বিবাহবার্ষিকী, 14তম বিবাহবার্ষিকী, কিন্তু আমগো কোনো সন্তানাদি নাই, তাহলে আমগো সম্পত্তিটা ভোগ করবো কে? আচ্ছা, এই সন্তানাদি দিয়া কি হইব কত? এই যে এখন তুমি আর আমি কত সুন্দর আরামে আছি, ইচ্ছা হইলেই তুমি আমারে দেখতে পারতেছো, ইচ্ছা হইলে আমি তোমারে দেখতে পারতেছি। আমার কাছে তো ভালোই লাগতেছে, আমরা টোনাটুনির মতো সংসার করতেছি, দুইজনে যা খুশি তাই করতে পারছি, যেখানে খুশি সেখানে যাইতে পারতেছি, বেড়াইতে পারতেছি, ঘুরতে পারতেছি। বাচ্চা কাচ্চা থাকলে কি যখন ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারবো? কও। তোমার কথা ঠিক আছে, মানে নিলাম আমগো টোনাটুনির সংসার, কিন্তু লোকজনের মুখের কথা তুমি ঠেকাইবা কেমনে? আমার কাছে মনে হয় কি, লোকজন এখনই অলরেডি আমারে আটকুড়া করা শুরু করছে। সেটা সামনে করে আড়ালে কয়, কিন্তু 2 দিন পরে দেখা যাইব আমারে সামনাসামনি করতেছে, ওই যে আটকুড়া যায়। এই কথাটা কি আমি নিতে পারুন? আরে যখন কাটা তখন দেখা যাবে। এখন তোমার যে মনের মধ্যে অশান্তি আছে, মনের ঘরে যে আগুন জ্বলতেছে, এগুলি বন্ধ কইরা চলো 2 দিন পরে আমাকে বিবাহবার্ষিকীরা আনন্দে পালন করি। আর এই সন্তানাদি বাচ্চা কাছে এগুলি নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। শোনো, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি আছে। কি? আমার মনের ভিতরে এই উড়ুটা দূর করার জন্য ওই পিএস রে আমগো সন্তান হিসেবে নিয়ে নেই। তোমারে ডাকলো মা, আমারে ডাকলো বাপ, আমার মনের ভিতরে আর কোনো সন্দেহ থাকলো না, আর কোনো উড়ু থাকলো না। এই তোমার মাথার মধ্যে শয়তান না বুদ্ধি ছাড়া কি আর ভালো কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, ভালো কোনো কথা তো বাইর করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমার মনের মধ্যে যে অশান্তি, তোমার মনের ঘরে যে আগুন জ্বলতেছে সেটা নিবানোর ব্যবস্থা আমি করতেছি। আমি ওই পিএস সাহেবরে ডাইকা 3 জনে মিল্লা একটা সমাধান করবো। তুমি কোনো কথা কইতে পারবা না, চুপচাপ শুনবা, তারপরে তোমার মনের আগুন আমি নিবাইতেছি। এখন চলো, যেদিকে যাইতে নিছিলাম যাই। বুঝানোর সময় হাইসা কথা কইব না কিন্তু।
কাকা আসলে মজা আছে দেবো কি পিস খাই নি ঠিক আছে, আজকে থেকে পুরোপুরি তোমার কথা মতো চলে। তোমার কথার বাইরে কোনো তোমার কইছিলাম না, ওই যে দেখো পিএস জিলাপি খাইতেছে, শুধু পাশে তুমি নাই। আজকে পিএস এর বাচ্চা জিলাপি আমায় খাইতেছে। বাবু তুমি আমাকে যা বলছো আমি তো তাই করছি। তুমি মোটেও আমি যা বলি তাই করো না। আমি তোমাকে মাংস খেতে মানা করছিলাম, তুমি তারপরও খেয়েছো। আমি মাত্র এক টুকরা মাংস খাইছি, আর তুমি যে আমাকে বলছিলে পাহাড় থেকে 20 বার উঠানামা করতে, আমি 20 বারের জায়গায় 40 বার উঠানামা করছি। এক মিনিট, তুমি যে পাহাড়ে গিয়েছিলা 20 বার ওঠানামা করছো, সেটা তোমার নিজের জন্য। ওই যে তোমার গুরু প্রফুল্ল শাহ, ওনার জন্য, আমার জন্য করো নাই। এটার শাস্তির জন্য আমি তোমাকে 20 বার ওঠানামা করতে বলছি। বাবু তুমি আমাকে কেন এরকম শাস্তি দিতেছো? আমি তোমাকে শাস্তি দিব না। তুমি আমাকে কাকুতি মিনতি করে রিকোয়েস্ট করে বললা যে একটা ছবি তুলি, শুধুমাত্র আমি দেখব, আমার গ্যালারিতেই থাকবে। তুমি কি করলা? ছবিটা কি সুন্দর করে ফেসবুকে আপলোড করে দিলা। আমি মানা করার পরেও আপলোড করেছো। আবার উপরে ক্যাপশন লিখেছো আমারই। এই আমারই মানে কি? আমারই মানে কি তুমি জানো? এই ক্যাপশনটার জন্য নিচে কতগুলো খারাপ কমেন্ট আসছে। এই মোটার সাথে কখনো কোনো ভবিষ্যৎ নাই, এই মোটার সাথে এত সুন্দরী একটা মেয়ে, এই মোটার সাথে কি হবে? তুমি পড়ো নাই কমেন্টগুলো? আমার মানে কি? তুমি তো আমারই। ফেসবুকে যারা কমেন্টস করছে না, ওদেরকে প্রত্যেককে আমি টার্গেট করে রাখছি, একদম সাইজ করে ভর্তা বানায় ফেলবো। ভর্তা বানায় ফেলবো। তোমাকে যে আমি 50টা শর্ত দিয়েছিলাম, ওই শর্তগুলো তুমি কি রাখছো? মানে তোমার কি মনে হয় আমার মতো একটা মেয়ে তোমার সাথে প্রেম করবে? মানে এমনি ইজি অ্যাক্সেসিবল মনে হয় আমাকে? কি মনে হয় তোমার? তোমাকে আমি 50টা শর্ত দিয়েছিলাম, তেমন কোনো তো শর্ত না। আমি তোমাকে বলেছিলাম যে তোমার ওয়েট লস করতে হবে, বলেছিলাম না? আমি বলেছিলাম তোমার একটা ঢাকা শহরে ফ্ল্যাট থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে। তুমি যখন আমার সাথে দেখা করতে আসবা, খালি হাতে আসবে না। তুমি কি করো? 20-50 টাকা পকেটে নিয়ে এসে এই মুড়ি নিয়ে আসো না আমার জন্য। বাবু পরবর্তীতে আসলে এই মুড়ি কেন, পকেটে আমি 40,000 টাকা তোমার জন্য নিয়ে আসবো, এবং আমরা অনেক জায়গায় শপিং করতে যাবো। প্লিজ এখন একটু মুড়িটুকু খাও। আগে তুমি খাও। ওরে বাবা, কি অসাধারণ, কি মনোমুগ্ধকর দৃশ্য। কষ্ট করে সময় নষ্ট করে সিনেমা হলে যাওয়ার কোনো দরকার নাই, নায়ক নায়িকা তো এখানে। ওরে মুড়ি খাওয়া, কি সুন্দর দৃশ্য। আশেপাশে কোনো ক্যামেরা নাই, একটু শুট টুট করলে এটাই যদি ছেড়ে দেয়, এটাই তো হিট। কি যে রোমান্টিক দৃশ্য। উত্তম কুমার আর সুচিত্রা বসা এখানে, রাখতে দিছি তারে সেই সাবার করে, রক্ষক যখন ভক্ষক। ভাই এই মেয়ে কি তাহলে সেই মেয়ে? ও আমার সোনা বাচ্চাটা, কিচ্ছু বোঝো না তুমি। তুই 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 যে কাজটা করছিস না, তোর জীবন কোনো সাকসেস নাই। তুই তো মুড়ি খাইতেছিস। মুড়ি কারা খাই জানোস? যারা জীবনে ব্যর্থ হয়েছে, কয় না মুড়ি খা। তুই মুড়ি খা। তোর জীবনে তোরা তো আমি কম সুযোগ দেই নাই, কম চান্স দেই নাই, তোরা আমি কম ক্ষমা করি নাই। তোর বিষয়টা আমি পরে দেখতেছি। তোর বিষয়টা পরে দেখতেছি। এই যে আপনি যে কতটা রুচিহীন, আপনি যে কতটা নীচ, কতটা জঘন্য। তুমি ভুল বুঝছি মানে? আমি যেটা বুঝছি ওইটাই রাইট, ওইটাই সত্য। তুমি এইরকম একটা মাথা মোটা শরীর মোটা একটা ছেলের সাথে, যে আমার কর্মী, যে আমার হচ্ছে যে শিষ্য, তুমি তার সাথে কিছু প্রেম করতে? ও আমার ছোট ভাইয়ের মতো। তোমার ছোট ভাই বুইরা হয়, তোমার চাচা মামা খালু যা লাগে সব ম্যানেজ করে দেবো। আর তুই, তোর লোক আমার দেখা হইব, এটা মাথায় রাখ। আচ্ছা তুমি যে ওকে চিন্তা আমাকে বলবা না? ওর সাথে কি তোমার বিয়ে ঠিক হয়েছে? এটাও তো আমাকে জানাও নাই। আচ্ছা বাদ দাও না, এই মুড়িটা খাও। তোর মুড়ি না, তুই খা।
শুনেছি গ্রামে 2জন টাউট ঢুকেছে, তার ভিতরে একজন তিলেখাজা কোম্পানি আর একজন জমির মালিক। তাকে নিয়ে আমি অনেক গবেষণা করলাম, গবেষণা করে চিন্তা করলাম ওই কোম্পানি টম্পানি দিয়ে হবে না, ওইটা বাদ জমি জমা নিয়ে একটু গবেষণা শুরু করলাম। গবেষণা করে পাইলাম জমি জমার মালিক যে সে লোক খারাপ না, সৎ, নিষ্ঠাবান, ন্যায় নীতির সাথে চলতে চায়। তাই চিন্তা করে আপনার কাছে আসলাম। একদম ঠিক জায়গায় এসেছে। আর তার চেয়ে বড় কথা যে আপনি আমার সাথে দেখা করার আগে আমার সম্পর্কে আপনি গবেষণা করেছেন, ব্যাপারটা আমাকে বেশ চমৎকৃত করেছে। গবেষণা করবো না, আমি তো এক সময় আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতাম, আচ্ছা, অনেক সময় নষ্ট করেছি জীবনে। এই যৌবনটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো যৌবন কার বোঝেন না, মাথা গরম, চান্দি গরম, হাতে মাল, 3-4টে ফায়ার হয়ে গেল, মরে গেল, লাশ নদীতে ভাসা দিলাম, তারপরে দেশান্তর হয়ে গেল। চিন্তা করলাম এখানে দল করে কি হবি, সবাই অসৎ, সৎ নাই, তা নিজেরই গুটা আনিলাম। চিন্তা করলাম যদি কোনো ভালো মানুষ পাইতাম তাহলে আবার ন্যায় নীতির দল করতাম। তো যখন গবেষণা করে পালাম আপনার মধ্যে ওই জিনিসটা আছে, তাই আপনার কাছে ছুটে আসলাম। আসলে কি বলবো, আপনার সাথে আমি একমত, সৎ লোকের ভীষণ অভাব, কিন্তু আসলে অত অভাব নেইও। কারণ আমি গবেষণা করে দেখেছি যে প্রচুর সৎ লোক এই দেশে আছে, কিন্তু তারা সবাই বিচ্ছিন্ন। একজন সৎ লোকের সাথে আরেকজন সৎ লোকের কোনো যোগসূত্রতা নেই, যেই কারণে এই অসৎ দুর্বৃত্তরা আমাদের উপর জেকে বসেছে। আর সেই কারণে আমি রাজনৈতিক দল করছি, এই সব সৎ মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আমি নিয়ে আসতে চাই। আপনি একদম ঠিক জায়গাতে এসেছেন। খুব ভালো লাগলো শুনে, আমার খুব আনন্দ লাগলো আপনার কথা শুনে। এতদিন পর একজন মানে মানে মনের মতো মানুষ পাইলাম যার সাথে আপনি দল করতে পারেন। আমার সাথে আপনি যত সহযোগিতা চান আমি দেব। বাহ বাহ, এটাই চাই। সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা দলটাকে দাঁড় করাবো, কারণ আমরা যেহেতু সততা নিয়ে চলবো, আমরা তো আর জনগণের কাছ থেকে চাঁদা নিতে পারি না। প্রশ্নই হচ্ছে না স্যার। স্যার না, স্যার না, স্যার বস কোনো কিছুই না। আমাদের সংগঠনের স্যার বসের কোনো জায়গা নেই, কারণ আমরা ভ্রাতৃপ্রতিম ভালোবাসা দিয়ে আমাদের সংগঠন চালাচ্ছি। এখানে আমরা সবাই সবার ভাই। খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো। শোনেন ভাই, আমার চেহারা সুরেত খুব একটা ভালো না, গুন্ডে বদমাশিতে তা মনে হয়। আমার মনটা কিন্তু অতটা খারাপ না। এই একটু জীবনের এই মুহূর্তে এসে একটু অভাব অনটনের মধ্যে পড়ে গেছি আর কি। হ্যাঁ, যদি আপনি আমার যদি একটা পার্মানেন্ট কোনো একটা ব্যবস্থা করে দিতেন, আয় এটা কামাই রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিতে পারতেন, তাহলে মানে মানে দলটা করে খুব মজা পাইতাম আর কি, আরাম পাইতাম আর কি। বুঝতে পেরেছি। আসলে মুশকিল হলো যে সৎ লোকরা তো একটু অভাবই হয়। আপনিও অভাবী, আমিও আমার মতো করে অভাবী। পার্মানেন্ট ব্যবস্থা করার মতো আর সেরকম অবস্থা তো আমার নেই। তবে আপনাকে আমার ভালো লেগেছে, আপনি আমার ভাই, এই জন্য একটা ব্যবস্থা অবশ্যই করবো। এক কাজ করা যায় যে আপনি আমার সাথে থাকলেন, আমার কাজকর্ম একটু আপনি দেখাশোনা করলেন, দলের কার্যক্রমের সাথে আপনি জড়িত থাকলেন, আমি আপনার একটা হাত খরচা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, চলবে ইনশাল্লাহ। তাহলে আর দেরি করো, চলুন আমরা কাজে নেমে পড়ি। কিন্তু কাজে যে নামবো, এদিকে তো ভয়ঙ্কর সমস্যা। কিসের সমস্যা? আপনি আমার কোনো সমস্যা নাই, ফেলাজি এক্ষুনি ফেলা। এই মারামারি, শক্তি প্রয়োগ, ফেলে দেওয়া, এগুলা নিয়ে তো আমরা রাজনীতি করবো না। আমরা ভালোবাসা দিয়ে জনগণকে আমাদের বুকে টেনে নেব। আমাদের এই কৃষি বিপ্লবের মাধ্যমে সমস্ত মানুষের মর্যাদা আমরা দেব। যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমাকে কামার কুমার কৃষক ওই জেলে সবকিছু হইতে হবে স্যার। তুমি এই হনুমানটাকে কোথায় খুঁজে পেয়েছো? ওর তো পাহাড় পর্বত জলে জঙ্গলে থাকার কথা। কি কন ভাই? হনুমান আপনি চাচা তো ভাই, মোকসেদ মি। স্বামী কি কেউ তুই করে বলে? তুমি তো আজকে থেকে আমার বউ। তুমি আমাকে জান বলবা, বাবু বলবা, সোনা পাখি বলবা, ময়না পাখি বলবা। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।